এরকম এক্সপিরিয়েন্স হবে বুঝতে পারিনি বেসিক্যালি, সত্যি কথা বলতে গেলে। पकड़ी तो भरा है, उस साइड जाने दीजिए थोड़ा। कहाँ पे था ये? अरे यार, তিরিশ মিনিটের উনি চার্জটা তখন বলেন 5000 রুপিস, মানে 5000 টাকা 30 মিনিটে। মানে সিরিয়াসলি, মানে আমি কিছু বলার নেই। হ্যালো গাইস, আই এম শর্টগ্রুপ বোস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নোভিস ব্লগার। তো আজ একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চারে বেরোতে চলেছি। এতদিন তো বড় বড় ট্রিপ করলাম, এবার একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার অন্য রুটে। সেটা আমাদের বাড়ির থেকে খুব একটা ডিস্টেন্স না, কাছাকাছি। আমি রিসেন্টলি দেখলাম একটা রাইডিং গ্রুপ সেখানে গেছিলো, প্লাস অনেক সিনেমার শ্যুটিং, সিরিয়ালের শ্যুটিং, ওয়েব সিরিজের শ্যুটিং ওখানে হয়। সেটা হচ্ছে টিটাগড় জুট মিল। সেই টিটাগড় জুট মিলটা এক্সপ্লোর করতে যাচ্ছি আজকে। সাথে যাচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড প্রীতম। তো দুজনে মিলে একটু এক্সপ্লোর করব, ভালো ভালো ভিডিও শ্যুট করব, ছবি তুলবো, আর তোমাদের সামনে ওই জায়গাটাকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো চলো, প্রায় রেডি হয়ে গেছি। আজকে সেরকম রাইডিং গিয়ার্সের খুব একটা ব্যাপার নেই, হেলমেট বাদ দিয়ে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে মোটোব্লগ সেটআপে। তো সবাইকে স্বাগত মোটোব্লগ সেটআপে। বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ পরেই ভিডিওটা চালু করলাম, লেট হয়ে গেছিলো বলে। এখন আমরা চলে এসেছি প্রায় সাজিরহাটের কাছে। জেনারেলি যখন কোনো ট্যুরে যায় বা কিছু যাই, রুটটা আলাদা হয়। এখান দিয়ে আমরা চলে যাই হচ্ছে যশোর রোডে, যশোর রোড থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে, বালি ব্রিজ ধরে, তারপর ম্যাক্সিমাম ট্যুরে গেছি এখনও অবধি, বা হচ্ছে যে আরডব্লিউবির যে মিট আপগুলো আছে সেখানে গেছি। বাট আজকে রুটটা পুরোপুরি আলাদা। আজকে আমরা যাবো যেভাবে, সেটা হলো যেহেতু মানে টিটাগড়ে যাচ্ছি, তো সেই কারণে রুট আছে দুটো রয়েছে এখান থেকে অপশন। এক হচ্ছে এইখান দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরা যায়, বাদিকে সাজিরহাট থেকে গিয়ে সোজা গিয়ে ডানাতে টার্ন নিয়ে। আদারওয়াইজ আছে সোদপুর ব্রিজটা ক্রস করে বিডি রোড ধরে যাওয়ার রাস্তা। তো বেলঘড়িয়াতে থাকে প্রীতম, আমার সাথে যে যাচ্ছে আমার বন্ধু। প্রীতমের বাড়ি যেহেতু বেলঘড়িয়াতে রয়েছে, তো সেই কারণে প্রীতমের সুবিধা যেটা হবে সেটা হলো আমরা যদি বিডি রোড ধরে যাই। সেই কারণে ওকে বলেছি সোদপুরের ব্রিজটা শেষ হবে তারপরে দাঁড়াতে, সেখান থেকে ওকে আমি পিক আপ করে নেবো। একটা এক্সট্রা হেলমেটও নিয়ে নিয়েছি পিছনে। তো ওকে পিক আপ করে তারপরে বিটি রোডের সিগন্যাল থেকে ডান হাতে টার্ন নিয়ে আমরা যাবো। ওখান থেকে বেশিক্ষণের রাস্তা না। তো চলো যাওয়া যাক। এখানে একটা লরির জন্য একটু জ্যাম শুরু হয়েছে। সামনে দেখতে পাচ্ছ সাজিরহাটের মোড়, সেখান থেকে আমরা বাঁ হাত নেব। চলো, উঠে গেছি বারাসাত সোদপুর রোডে। বারাসাত সোদপুর রোড ধরে এগিয়ে চলেছি। ম্যাপ আপাতত মারিনি, কারণ ম্যাপ চেনা রাস্তা। প্রীতমকে পিক আপ করে ম্যাপটা মেরে নেবো ফোনে। চলো, রাস্তাঘাট এখন তো ব্যস্ত রাস্তাঘাট। দু চাকা, অটো, চার চাকা ভর্তি মানুষজন প্রচুর যাতায়াত করছে। একটু দেখে শুনে চালাতে হবে, এই যে, কারণ গাড়ি ঘোড়া স্কুটি ফুটি এখানে প্রচুর বাজেভাবে ঢুকে যায় এদিক ওদিক থেকে। প্রচুর বাজে এক্সপিরিয়েন্স আছে আগে রাস্তা দিয়ে চালানোর। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মুড়াগাছা সিগন্যালে। এই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, যেখান দিয়ে ডান দিকে উঠলে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ওঠা হবে, সেই রাস্তা ধরে যাওয়া যায়। বাট আমরা যাবো সোজা ঘোলা হয়ে গিয়ে উঠবো বিটি রোডের ওখানে, যেখানে প্রীতম ওয়েট করছে। একটু পরে হয়তো চলে আসবেও। চলো, আপাতত দাঁড়িয়ে আছে, সবে সিগন্যালটা হলো, আমি এখানে আসলাম তখনই। সিগন্যালটা ছাড়লে তারপরে একটু টেনে যাওয়া যাক বিটি রোডের দিকে। আমরা এখন উঠতে চলেছি সোদপুর ব্রিজে। এই ব্রিজের শেষেই প্রীতমের এসে দাঁড়ানোর কথা, সোদপুর স্টেশন থেকে নেমে এসে হেঁটে। চলো গিয়ে দেখি এসছে কি না। আপাতত কোনো কল টল তো করেনি, পৌঁছে গেছি বলে। আশা করি এতক্ষণে চলে আসার কথা, ট্রেনের টাইম, যদি ট্রেন খুব লেট না করে তো। চলো গিয়ে দেখা যাক। এই হচ্ছে প্রীতম, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, চলে এসছে। এবার হেলমেটটা নিয়েছি, হেলমেটটা পরে নে ভাই। এরপর আমরা আস্তে আস্তে রওনা দেবো। ওই সোজা গিয়ে ওইখানে বিটি রোডে ক্রস ইয়েটা রয়েছে, সিগন্যালটা রয়েছে, আমরা ওখান থেকে ডান হাত নেবো। ওখান থেকে বেশিক্ষণের রাস্তা না, ম্যাপ আমি মেনে নিয়েছি। তো ম্যাপে এই মুহূর্তে যা দেখাচ্ছে ডিস্টেন্স, এইখান থেকে প্রায় মোটে 12 মিনিটের রাস্তা রয়েছে, 5 কিলোমিটার অ্যাপ্রক্স। এনে চশমাটা ধর। তো চলো যাওয়া যাক। বেশিক্ষণ দাঁড়াসনি তো? ঠিক আছে। হ্যাঁ, আরে ওখানে সিগন্যাল টিগন্যাল হয়ে ওই জন্য। হ্যাঁ, সেটাই। চলো গাড়ি স্টার্ট দেবো। তো যে সিগন্যালের কথা বলছিলাম, যেখান থেকে আমাদের ডান হাত নিতে হবে, সেই সিগন্যালের একদম 2 সেকেন্ডের জন্য সিগন্যালটা হয়ে গেল, নাহলে বেরিয়ে চলে যেতাম। যাই হোক, এখান দিয়ে আমরা ডান হাতে নিয়ে স্ট্রেট যাবো। ম্যাপে যা দেখলাম, এখান থেকে স্ট্রেট গিয়ে
অনেকটা স্ট্রেট যাওয়ার পরে বাঁ হাতে একটা ছোট টার্ন আছে। তো ও বেশিক্ষণের রাস্তা না, 5 কিলোমিটার, যেহেতু 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, রাস্তায় যদি প্রচুর সিগন্যাল না পাই বা জ্যাম না হয়। তো আপাতত দাঁড়িয়ে আছি এখানে, বাঁদিকে সিগন্যাল দিয়ে দিয়েছে, ডান দিকে এখনও দেয়নি। তো বিটি রোড ধরে প্রায় 4 কিলোমিটার চালিয়ে আসার পর টিটাগড় উৎসবের যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এইখান থেকে বাহাতে নিতে হবে। আমাদের এপি ডেভি পার্ট বলে জায়গাটার নাম দেখাচ্ছে এখান থেকে। এই যে স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল কাপ লেখা রয়েছে, এইখান দিয়ে আমাদের লেফট টার্ন নিতে হবে। একটা ছোটো গলির মতো, বাবা এখানে বিশাল কনজেস্টেড। এখান থেকে আরও প্রায় 750 মিটার মতো দেখাচ্ছে ডিস্টেন্স। চলো সোজা গিয়ে 150 মিটার পরে আবার একটা লেফট টার্ন আছে। তো এটা আমাদের গলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, রীতিমতো বস্তি টাইপের এরিয়ার মধ্যে গুগল মাসি। সেই দিকে এখন আপাতত এগিয়ে চলেছি, এখনও 400 মিটার দেখাচ্ছে। এই রাস্তা ধরে আর কত, তো পুরো কলোনির মধ্যে ঢুকিয়ে দিয়েছে পুরো। ফার্স্ট গিয়ারে গাড়ি চালাতে হচ্ছে টানা, কারো গায়ে টায়ে লেগে যেতে পারে। অনেকে ওই প্রদীপ টদীপ বানাচ্ছে, ছাগল ঘুরে বেড়াচ্ছে, কুকুর শুয়ে আছে, আর এদিক থেকে ওদিক মানুষ হেঁটে যাচ্ছে। এর মধ্যে দিয়ে এগিয়ে চলেছি গুগল মাসির দয়াতে। তো আজকে প্রথমে তো আমরা ঢুকে গেছিলাম ওই ছোটো রাস্তাটা ধরে দেখিয়েছিলাম, সেটা একটু গন্ডগোল ছিল, ওইদিকে গেটটা বন্ধ থাকে। তো একজন এখানে দাদার সাথে আলাদা পড়ো, সে অনেক আমাদের হেল্প করলো। ফার্স্টে ভেতরে একটা গেট আছে, এটা ওই রোড ধরে গিয়েই একটা স্ট্রেট রাস্তা ধরে ওটায় গেলাম। ওখান থেকে যিনি গেট কিপার ছিল সে বললো এই গেটটায় আসতে, এই গেটে আসলাম। এখানকার গেট কিপারের সাথে কথা হলো, বললো সানডেতে ওনারা বেসিক্যালি ঢুকতে দেন না, আমাদের ওই যে গেটটা দেখা যাচ্ছে সোজা ওটা দিয়ে প্রবেশ করতে হবে। তো সোম থেকে শনি অবধি ঠিক আছে। আজকে শুনলাম আমার নিউ ব্যারাকপুর থেকে একজন এসেছিলো, একটা কাপল, তাদেরকেও অ্যালাউ করা হয়নি। মানে আজকে যেহেতু যিনি এখানকার মালিক তিনি অ্যালাউ করেন না সানডে করে, সো আমাদের একটু ব্যাক করতে হচ্ছে আজকে। আর আমাদের টিটাগড় দেখা হলো না জুট মিলের ভেতরে, কপাল খারাপ। তো অন্য কোনো একদিন ট্রাই নিতে হবে। আপাতত আশেপাশে দেখার মতো জায়গা বলতে প্রীতমের সাজেশনে একটা বললো লক্ষ্মীঘাট বলে একটা আছে, অন্নপূর্ণা মন্দির, সেটা দেখি একটু এক্সপ্লোর করি। বেরিয়েছি যখন, কিছু না দেখে বাড়ি যাওয়ার থেকে বেটার কিছু একটা দেখে নিই। তো চলো যাওয়া যাক। এখান থেকে প্রায় 5 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে, 1.3 কিলোমিটার। চলো। তো ডান দিকে ওই যে দেখতে পাচ্ছ যে জুটমিলে গেটের সামনে দিয়ে আমরা বেরিয়ে আসলাম। এদিক দিয়ে এসে ইউটার্ন নিয়ে আমরা এইদিকে যাচ্ছি, লক্ষ্মীঘাটের লোকেশান এইদিকে দেখাচ্ছে। তো চলো আর একটু সোজা গিয়ে ডায়ে টার্ন নিতে হবে। এখানে যা দেখাচ্ছে 400 মিটার মতো পড়ে, সেখান থেকে আরও 800-900 মিটার মতো রাস্তা আছে। যে লক্ষ্মীঘাটের কথা বলছিলাম, সেই লক্ষ্মীঘাটটা একটু আসলাম, যদিও সেখানে সেরকম দেখার মতো কিছু নেই, বাট অনেক দিন পর আমি কোনো ঘাট এরিয়াতে আসলাম, তাই একটু জাস্ট রেকর্ড করে নিচ্ছে। এইখান থেকে দূরের ওই বিল্ডিংগুলোকে দেখো কেমন লাগছে। যে ঘাটটা এখানে একটা নৌকো রয়েছে, ওখান থেকে লঞ্চ ছাড়ছে। ওই পারে এই লঞ্চে করে দেখলাম শ্রীরামপুর যাওয়া যায়, নেটে দেখলাম। আপাতত আজকে তো টিটাগড় জুট মিল আর দেখা হলো না, তো এটা এসেই দেখছি। আর একটা অন্নপূর্ণা মন্দির আছে, এটা প্রীতম বারবার যাওয়ার কথা বলছে, এটা যাবো। এখান থেকে প্রায় 15-20 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে বাইকে। তার আগে এই দৃশ্যটা দেখছি, সুন্দর লাগছে। শীতকাল যদিও সেরকম খুব একটা হাওয়া নেই, ঠান্ডা। এই মুহূর্তে তো দুপুরবেলা, ভর দুপুর, হালকা হালকা গরম লাগছে উল্টো বলবো আমি, বাট এখানে একটা হালকা হাওয়া রয়েছে, যেটা থাকে স্বাভাবিক যে কোনো ঘাটে। হাওয়াটা বেশ ভালো, ফুরফুরে। এই হচ্ছে দৃশ্য। এইখান দিয়ে টিকিট কাটা যায়, টিকিট কাউন্টার এটা। ওইখানে বাইক দাঁড় করেছে, প্রীতম দাঁড়িয়ে আছে। ওই একটা লঞ্চ এখন ছেড়ে যাচ্ছে। আর এইখানে ছোটো ছোটো মন্দির আছে। চলো যাওয়া যাক এরপর ডেস্টিনেশনে, আনপ্ল্যান্ড ডেস্টিনেশন। এই যে সেই মা অন্নপূর্ণা মন্দিরটা, এটা ভেতরে আমি আজকে আর যাওয়ার রিস্ক নিচ্ছি না, কারণ ব্যাপারটা হচ্ছে সব কিছু বাইরে রেখে যেতে হবে। জুতো খোলো, মোবাইল ক্যামেরা ভেতরে অ্যালাউড না, তার মধ্যে আমার হেলমেটের যা ব্যবস্থা থাকে বাইরে রাখা ঝামেলা দুটো একসাথে। আর অনেক ব্যাপার রয়েছে না, আজকে ভেতর ঢুকছে, বাইরে থেকে দেখে যাচ্ছি, পরে একবার এসে ভিজিট করে যাবো জাস্ট এই মন্দিরটাতে। দেখতে খুবই স্ট্রাকচারটা খুবই সুন্দর। তো লোকের ভিড়ও রয়েছে আজকে যথেষ্ট, মানে গাড়ি পার্কিং বাইরে ভর্তি। চলো পরে আসা যাবে। ওয়েলকাম টু ডে 2। কালকে তো আমরা এসে নিরাশ হয়ে ফেরত গেছিলাম, যেহেতু জুট মিলে কালকে আমাদের এন্ট্রি হয়নি। তো যেরকম কালকে বলেছিল মনডে টু স্যাটারডে এন্ট্রি হয়ে যাবে হয়তো, জাস্ট ওখানকার যে মালিক আছে তার সাথে কথা বলতে হবে। সেই হিসাবে আমরা তার পরের দিনই, মানে আজকে মনডে, আমরা আজকেই চলে এসেছি। চলো সামনেই বিডি রোডে উঠবো, সিগন্যালের সামনে দাঁড়াতে হবে, রেড সিগন্যাল হয়েছে। দেখা যাক আজকে লাক কেমন আছে। আজকে হোপফুলি ঠিকঠাক কভার করতে পারবো।
ঘড়িটা এখন বাজে 1:10। এখান থেকে আর 5-7 মিনিটের রাস্তা রয়েছে। কালকে তো আমরা জেনে নিয়েছি কোথা দিয়ে ঢুকতে হবে, সো আজকে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তো গেট দিয়ে আমরা ঢুকেছি, দেখতে পাচ্ছ কিছুটা ভেতরের দৃশ্য, বাট এই মুহূর্তে আমাদেরকে পারমিশন দিতে হবে এখানকার যিনি ওনার আছে তার ব্লগিং করার জন্য। তো দারোয়ানের সাথে এখন কথা হলো, তো আমরা তার অফিসে যাচ্ছি পারমিশন নেওয়ার জন্য যে ভেতরে আমরা ব্লগিংটা করতে পারবো। তো এরকম ব্যাপার তো আমাদের জানা নেই, কাকে কাকে কল করতে হয় কিছু। এই যে সামনে কাকা যাচ্ছে, তাকে ফলো করতে করতে আমরা যাচ্ছি। চলো, কিছুটা দৃশ্য দেখতে পাচ্ছ ভেতরে। আচ্ছা, লোকেশনটা একবার বলে দিই, ওটা কী ছিল? ইলেকট্রিক ছিল, তাই তো? ঠিক আছে, এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। ঠিক আছে, চলো এই অফিসটার ভেতরে যেতে হবে আমাদের এখন। শিওর তুই ওটা ছিল? ও, ওটা ভুল নিয়েছি না? আরে আর আমি ভেবেছি সোজা গিয়ে রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল। তো যাই হোক, যে রাস্তাতে আমরা ছিলাম ওই রাস্তা দিয়ে ফেরত যাচ্ছি। এরকম এক্সপিরিয়েন্স হবে বুঝতে পারিনি বেসিক্যালি, সত্যি কথা বলতে গেলে। লেগেছে লেগেছে। তো স্ট্যান্ডটা ফেল। নেই 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 নেই, স্ট্যান্ডটা ফেলেছিস? ঠিক করে ফেলেছিস নাকি দেখ। ভগবান, কপালটাই খারাপ আমার। एक थोड़ा थोड़ी पकड़ी तो भरा है, उस साइड जाने दीजिए थोड़ा। तो लागे नहीं तो प्रीतम, সত্যি কথা বল। ये लाइन पे ले लीजिए, हम आगे ले लीजिए, लाइन के अंदर ले लीजिए दोनों पहिया। সেকেন্ড গিয়ারে রয়েছে। আমি ভাবছিলাম এটা করছি, তো আমি এটাকে করেছি, কোনোদিন এরকম হয়নি। পড়লাম আমি বাইক নিয়ে। कहाँ पे था ये? अरे यार, আমার লাগেনি। কপাল আমার, দেখি এটা ধর একটু। কি বলবো, মানে সত্যি আমারই ভুল, আমার ওই লাইনটার উপরে নেওয়াটাই উচিত হয়। ওখানে রাস্তাটা খারাপ দেখে আমি নিয়েছিলাম। আমার লাগেনি ভাই। হাত কি হয়েছে? পড়ার সময় এই তো তোরা গ্লাভস নেই তাই। হ্যাঁ, আর আমি বুঝতে পারছিলাম পড়ছি যখন, তখন আমি না যতটা সম্ভব প্রোটেকশন করার চেষ্টা করছি নিজেকে। একটা জায়গাতে ল্যান্ড করতেই হবে, তো ওই জন্য আস্তে আস্তে হয়ে গেছে। দাম ধরতে হবে, বাড়ি গিয়ে ঠিক করছি, আমি করতেই পারবি না, পুরো একটা খুবই বাজে দুর্ঘটনা ঘটে গেল এই মুহূর্তে। এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছ, আমারই দোষ ছিল। তো এই ট্র্যাকটার মানে আমি ওই পাশ থেকে ডান দিক, ওই পাশ ঘেঁষ থেকে এইদিকে আসতে চাইছিলাম। তো এই যে ট্র্যাকটা পুরোটা যেটা দেখতে পাচ্ছ উপরে রয়েছে, সেই ট্র্যাকের উপর দিয়ে পড়ে আমি বাইকটা ফার্স্ট টাইম আমার কোনো বাইকের রনিং আমার ফল হলো এটা। তো খুবরকম বিশাল কিছু তো হয়নি, বাট এই যে নাকেল গার্ড যেটা রয়েছে এটার ওয়াশার ফসার সব খুলে গেছিলো। এটা কোনো মতো এখন লাগালাম, জাস্ট ব্রেকে যাতে না লাগে সে অবস্থা করে নিয়ে মানে চালানোর জন্য।
এইটাতে ভালো মতো ঘষা লেগেছে। যাই হোক, এটার জন্য পাটা বেঁচে গেছে, এটা একটু নড়ছে, এটাকে ঠিক করতে হবে দোকানে নিয়ে গিয়ে। না, একটু ধরে রাখিস, তো সরে না। হ্যাঁ, তো আপাতত সেছাড়া তো কোনো এভিডেন্ট কিছু আপাতত চোখে পড়ছে না। পরে হয়তো বোঝা যাবে যে বাইক কোনো দিকে হেলছে কি না বা কিছু করছে কি না। তো প্রীতমের একটু জাস্ট হাতে চোট লেগে গেলো, আমার জন্য হাতে ছিলে গেছে, কারণ আমার গ্লাভস ছিল বলে লাগেনি, পায়ে হালকা লেগেছে। চলো বাড়ির দিকে যাই। শুটিং তো হয়নি, আর কেন শুটিং করতে পারিনি সেটা পরে বলছি। ঘড়িতে এখন প্রায় বাজে 7টা। আমি এসেছিলাম মা সন্তোষী টিভিএসে গাড়ির কাজটা করাতে ওই ফলের পরে। তো ড্যামেজটা মোটামুটি হয়েছিল। একটা জিনিস তখন আমি ভিডিওটা দেখাতে পারিনি, সেটা হলো যে এই ব্রেক লিভারটা দেখতে পাচ্ছ, এটা পুরো বেঁকে এইদিকে ঘুরে গেছিলো, এটাকে জাস্ট টেনে টুনে ঠিক করা হয়েছে। আর গাড়ির আমাকে এখান থেকে আপাতত বলা হলো হ্যান্ডেলটা বেঁকে গেছে, একটু বুঝতে পারছি ডান দিকে উঠে গেছে, একটু ডান দিকে বেকার হয়েছে, পরে এই ফলটার ফলে হয়েছে। মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে এখানে, যা বুঝলাম। কোনোটাই এখনও করা হয়নি, মাস্টার সিলিন্ডারটা আজকে অ্যাভেলেবেল ছিল না। হ্যান্ডেলটা আমি আজকে চেঞ্জ করতে চাইছি না, হ্যান্ডেলটাকে আমি চেষ্টা করবো মানে বাইরে কোনো লোকাল গ্যারেজ বা কোথাও দিয়ে যদি সোজা করানো যায়। আর এটা ছাড়া তো টুকটাক ঘষা ফসা লেগেছে, এইটা তো ঠিক আছে, এই জিনিসটাই রাখা হয়েছে পা বাঁচানোর জন্য, সো এইখানে ঘষাটা ঠিক আছে। আদারওয়াইজ শুনলাম নাকি ফর্ক অ্যালাইনমেন্টে একটা গন্ডগোল হয়েছে, জানি না সেটা কতটা আদৌ দরকার আছে কি না, গাড়িটা চালালে বুঝতে পারবো। সাইলেন্সারে অ্যাজ ইউজুয়াল ঘষা লেগেছে এখানে। তো জেনারেল সার্ভিসই হলো, থার্ড সার্ভিস করা বাকি ছিল, সেটা আজকে হয়ে গেল। ওয়াশ হয়েছে, পলিশ হয়েছে, আর টুকটাক কাজ হয়েছে। নাকেল গার্ডটা ভেঙে গেছিলো, যেটা মানে খুলে গেছিলো, পুরোটাকে টাইট দিয়ে ঠিক করা হয়েছে অনেক মাপি করে। এটা যেমন এখন আপাতত দেখতে লিভারটাকে নিচে রাখা হয়েছে। মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে, আর ইয়েটারও একটা ব্যবস্থা করতে হবে ইমিডিয়েটলি, সেটা হলো হ্যান্ডেল বারটার। এখনই দরকার নেই, বাট কয়েকদিনের মধ্যেই করাবো। কপাল খুবই ভালো, মানে নিজেদের চোট সেরকম লাগেনি, দেখা যাক। আলটিমেটলি জুট মিলের চক্করে 2 দিন বেরোলাম, জুট মিলটাই কভার করা হলো না, তারপরে এত কিছু ঘটনা ঘটে গেল উল্টে। কপালে যা থাকে আর কি, সিরিয়াসলি। চলো বাড়ির দিকে যাই, আর এখানে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। বা পরের মাসে ভালো মতো খরচা আসতে চলেছে, এই মাসে আর কোনো কাজ করাবো না। তো তোমার সাথে দেখা হচ্ছে এরপরে ট্যুর ব্লগ বা যে কোনো ব্লগ হবে সেই ব্লগে। চলো টাটা। হ্যালো গাইস, তো যেটা বলেছিলাম ডিসকাস করব, কেন সেদিনকে টিটাগড় জুট মিলে কোনো ভিডিও করিনি বা বলতে যারা করতে পারিনি, তো সেটা ভ্লগের মধ্যে বলা হয়নি, তো এটা আমি আলাদা করে ভিডিও বানিয়ে বলছি। লোকেশানটা তার আগে একটু ক্লিয়ার করে দিই। আমি ব্লগে দেখলাম লোকেশানটা আমি প্রপারলি ক্লিয়ার করতে পারিনি। অনেকে মানে যেখান দিয়ে তোমরা যদি ব্লগ করতে বা শুটিং করতে যেতে চাও এখানে মানে এন্ট্রি হয়, সেটা হচ্ছে টিটাগড়ের ওইদিকে যাওয়ার পথে যে একটা ইলেকট্রিক একটা অফিস পড়ে, সেই ইলেকট্রিক অফিসের একদম আগেই লিখবে লুমটেক্স লেখা আছে। লুমটেক্স লেখা 2টো গেট পরপর পাবে। ফার্স্ট গেট দিয়ে এন্ট্রি করা যায়, বা হাত দিয়ে ফার্স্ট গেট, প্রায় মানে বিটি রোডে যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা ধরে 4 কিলোমিটার্স মতো গিয়ে। এবারে কেন ভিডিও করতে পারিনি সেটা বলছি। ফার্স্টে তো অনেক ডিসকাশনের পরে যিনি মালিক তাকে কল করে গেটকিপার আমাদের ওখানে ঢোকায়। তো আমরা ভেতরে যাই, এরকম তোমরা ব্লগে দেখেছো। ওই অফিসে ভিডিওটা কোনো শ্যুট করিনি সেখানে, বাট সেখানে আমাদেরকে বলা হয়, আমরা জাস্ট বলি যে আমরা কী কারণে এসেছিলাম। মানে এক সপ্তাহ মতো আগে রাইডিং গ্রুপ এসেছিলো, আমরা তো কোনো প্রপার শ্যুটিং করতে যাইনি, কোনো ওয়েব সিরিজ বলো, কোনো শর্ট ফিল্ম বা কোনো ফিল্মের কোনো কিছু। আমরা জাস্ট ওখানে ব্লগিং পারপাস গেছিলাম। তো আমরা সেটাই বলি, আমরা নর্মাল ব্লগিং করবো ইউটিউবের চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য। তো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, যিনি মালিক উনিই ছিলেন মোস্ট প্রবাবলি সেখানে তখন অফিসের মধ্যে, তো কতক্ষণ সময় ভিডিও করতে চায়, এরকম একটা কিছু কনফার্মেশন একটা উনি জানছিলেন। তো আমরা ফার্স্টে ডিসকাস করে কতক্ষণ লাগতে পারে, দুজন মিলে ডিসকাস করছিলাম। আলটিমেটলি বলি 30 মিনিট। যখন শুনলাম চার্জ যাবে না, 30 মিনিটের মধ্যে এনাফ, বাইক নিয়ে যাবো, ভেতরটা জাস্ট করবো, 30 মিনিটে হয়ে যাবে। কিন্তু 30 মিনিটের উনি চার্জটা তখন বলেন 5000 রুপিস, মানে 5000 টাকা 30 মিনিটে। মানে সিরিয়াসলি, মানে আমি কিছু বলার নেই। ওই শুনেই আমরা ভেতরে ভেতরে মানে বলবো, মানে আমার তো বিশাল মাথা গরম হয়ে যায়, যারা আমি কন্ট্রোল করি, মানে কীভাবে এরকম একটা চাইতে পারে। আমরা তো কোনো শুটিং করছি না, আমরা পারপাস বলে ফেলেছি, ঠিক আছে। তো যাই হোক, আলটিমেটলি যার জায়গা তার ব্যাপার, সেটার জন্য আমরা বাইরে বেরিয়ে আসি সৌজন্যবোধ মেনটেন করে। তারপরে আমরা ওই ফিরছিলাম, সেই ফেরার পথেই যে বাইকে করে পড়ে যাওয়ার ঘটনা সেটা ঘটে। কারণ সিরিয়াসলি ওই টাইমে আমারই দোষ ছিল, আমি কেন 2 লাইনের মাঝখানে তুলতে গেলাম, লাইনগুলো মাঝে না হলে ঘটনাটা হতো না। যদিও আসার সময় ওইভাবে এসেছি, বাট আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম অত রাস্তাটা মানে যেহেতু এটা তো পিচ রাস্তা না, কলকাতার রাস্তায় আমার ট্রাম লাইনের এরকম ঈদে যাওয়া অভ্যাস আছে, বাট এটা একটু আনইভেন ছিল, মানে উঁচু নিচু ছিল। তাও দোষ আমারই, মানে আমার ওই রাস্তাতে অ্যাভয়েড করা উচিত ছিল, কেন যে মাঝখানে গেলাম, তার ফলে দুর্ঘটনা ঘটলো। যাই হোক, আমাদের পার্সোনালি বা সেরকম চোট ফোটা তো কিছু লাগেনি, আমার তো সেরকম কিছু লাগেনি। আমি গ্লাভস টাভস পরেছিলাম, নাহলে তো হাতে হালকা ছিল, তো যেটা প্রীতমের হয়েছে। প্রীতম আমার জন্য একটু চোট খেয়ে গেলো, মানে বেফালতু। যাই হোক সেটা, বাট এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো। মানে এই রকম
এটা করা। এখানে আমি পারপাস বলে দিচ্ছি, আমি তো কোনো ওখানে প্রপার ফিল্মে শ্যুটিং করতে যাচ্ছি না, কোনো কিছু করতে যাচ্ছি না আমার যেটা কোনো এতে হবে। আমি জাস্ট একটা ইউটিউব ব্লগিং করতে যাচ্ছি, ছোটোখাটো একটা চ্যানেল আমার কদিন আগে শুরু করেছি, আমি ডিটেলস বলেছিলাম। তার কাছ থেকে 5,000 টাকা কী হিসাবে চাওয়া হয়? মানে এমন না তাদের কোনো স্পটের এরকম একটা কোনো নির্দিষ্ট ভাড়া রয়েছে, যেমন অনেক পিকনিক স্পটের থাকে, অনেক স্পটের থাকে যেগুলো মানে এগুলো মানে ভাড়া নিয়ে করা হয়, তাহলে এরকম কিছু মেনশন করা নেই কোথাও, তাহলে আমরা সেটা জানতাম আগে ভাগে। তো সেখানে এরকম একটা অ্যামাউন্ট চাওয়া মানে কি বলবো, মানে আমার খুবই এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগলো। এই ব্যাপারটা আমার মনে হয় না এরকম করা উচিত। অ্যাটলিস্ট কে কোন কাজে ইউজ করতে সেই বুঝে অ্যাটলিস্ট যে রেটটা বলছে যদি তুমি ভাড়া দিতেই চাও সেটা বলা উচিত। আমি জানি না আগে যে রাইডিং গ্রুপ গেছিলো তাদের কোনো পরিচিত ছিল কি না, বা কী কারণ বা কী হয়েছে না হয়েছে, তাদের বৃত্তান্ত তারা কোনো খরচা করে সেটাতে গেছে কি না। বাট আমার যেটা খারাপ মনে হলো আমি সেটা শেয়ার করলাম। মানে আলটিমেটলি ওইটা আমার খুব ইচ্ছা ছিল, মানে আমার খুব ভেতরটা যেই জায়গাগুলো শুটিং টুটিং হয় আমি অনেক দেখেছি, সিনেমা টিনেমা শর্ট ফিল্মস বা কোনো ওয়েব সিরিজের আমার করা, বাট করতে পারিনি। তার উপরে উপরন্তু এই দুর্ঘটনাটা ঘটে গেল, যেটার ফলে আমার বাইকের অনেক ক্ষতি হয়েছে। মানে মোটামুটি কী আর বলবো, সেটা পুরোপুরি আমার দোষ, কপালে ছিল, খুবই খারাপ দিন ছিল সেকেন্ড ডে যেটা। তো ঠিক আছে, হয়নি, তো যেটা হওয়ার সেটা হয়েই থাকে, এইটুকুই বলার। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, চলো।